সারা শহর জুড়ে ঘুরে বেড়ায়। সে পানির মতো টাকা খরচ করতে থাকে, কিন্তু মাঝে মাঝে সে বুকে হাত দিয়ে ব্যথা অনুভব করে। কিন্তু একটু পরেই তার মনে পড়ে যায় যে সে এই টাকা দিয়েই বা কি করবে। আর তার বন্ধুরাও তখন টাকা উড়ানোর জন্য যত উপায় আছে সবগুলো কাজে লাগাতে থাকে। বিকেল বেলায় তারা সময় কাটানোর জন্য মাছ ধরতে যায়। আর তখন জিয়াও তাদেরকে বলে যে ধুর, মাছ ধরে কি হবে, চল আমি তোদেরকে দেশি মাছ না বরং সামুদ্রিক মাছ খাওয়াবো। এরপর তারা বারে গিয়ে ইচ্ছা মতো খেতে থাকে, আর সেই সাথে টিপস হিসেবে ওখানকার সমস্ত কর্মচারীদেরকে ফ্রিতে খাবার খাওয়ায়। একদিনের মধ্যেই সে প্রায় 2.5 লাখ টাকা খরচ করে ফেলে। এভাবে সারা দিন রাত তারা টাকা উড়াতে থাকে। তবে সেদিন সন্ধ্যাবেলায় তাদের হোটেলের নিচে জিয়াও অজ্ঞান হয়ে পড়ে থাকলে বাকি বন্ধুরা মনে করে সে হয়তো মারা গিয়েছে, কিন্তু দেখা যায় যে সে আসলে বারে গিয়ে এত বেশি দুষ্টু পানি খেয়েছে যে এখন সে টাল্লি হয়ে ঘুমিয়ে আছে। আর বাকি বন্ধুরা তখন তাকে উঁচু করে নিয়ে শুইয়ে দেয়। এরপর তারা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ে যে কিভাবে পরদিন তারা টাকা খরচ করবে। পরদিন সকালবেলা তারা সবাই চলে যায় যখন তার বন্ধু মারা যাবে তখন তাকে যেখানে দাফন করা হবে সেখানে জায়গা কেনার জন্য। আর এখানে এসেই তার স্কুলের ক্র্যাশ ওয়াং এর সাথে তার দেখা হয়ে যায়। সে কত তার পিছনে পিছনে ঘুরেছে, কিন্তু মেয়েটি আসলে তাকে একটুও পাত্তা দেয়নি। এতদিন পরে তাকে দেখে সে একটু আবেগ আপ্লুত হয়ে যায়। সে তখন ওয়াং এর কাছে জানতে চায় যে সে বিয়ে করেছে কিনা। তখন ওয়াং তাকে বলে যে সে স্কুলের জাংমিনজুকে বিয়ে করেছে। আর তখনই জিয়াওর মনে পড়ে যায় যে ওয়াং এর জন্য সে একদিন স্কুলে জাংমিনজুকে বেদম কেলানি দিয়েছিল, সেই বলদ ছেলেটা যে কিনা তার ক্র্যাশকে বিয়ে করেছে। এটা মনে করে সে হাসতে থাকে। সে তখন বলে যে ছোটবেলায় আমি তো ওর একটা দাঁত ভেঙে দিয়েছিলাম, এবার দেখা হলে হয়তো আরো একটা দাঁত ভেঙে দিব। তাই সে তার হাজবেন্ডের সাথে দেখা করতে চায়। ওয়াং তখন তাদেরকে একটা কবরের কাছে নিয়ে আসে। আসলে বেশ কয়েক বছর আগেই তার হাজবেন্ড মারা গিয়েছে। জিয়াও মনে মনে তখন একটু খুশি হয়, যাক এবার সে তার ক্র্যাশের সাথে লাইন মারতে পারবে। কিন্তু একটু পরেই তার মনে পড়ে যায় যে সে তো আর অল্প কয়েকদিনই বেঁচে থাকবে। এরপর সে ওখানে সব থেকে দামি জায়গাটা 2 লাখ টাকা দিয়ে কিনে নেয়, যেখানে মরার পরে তাকে দাফন করা হবে। তারপর সে ওয়াংকে ইমপ্রেস করার জন্য সে যেই দোকানে চাকরি করে ওই দোকানে সমস্ত কিছু সে কিনে নেয়। তবুও এখনো তার কাছে অনেক টাকা রয়ে গেছে, তাই সে কিছু টাকা দিয়ে রূপচর্চা শুরু করে দেয়। যেহেতু সে মরেই যাবে, সে তখন ভাবে যে এভাবে এমন কুৎসিত চেহারা নিয়ে মরার চেয়ে বরং একটু সুন্দর হয়ে মরলেই বা দোষ কি। তখন ওয়াং জানতে চায় যে সে কেন এমন পাগলামি করছে। তখন জিয়াও তাকে তার ব্রেন টিউমারের কথা খুলে বলে। এই কথা শুনে ওয়াং তাকে আগামীকাল সময় দিতে চায়। এখন তার কাছে 4,32,000 টাকা রয়েছে। রাতের বেলা সে যখন শুয়েছিল তখন ওয়াং তাকে একটা মেসেজ করে। বেচারা মেসেজ পড়ে খুশিতে খাট থেকে পড়ে যায়। আর অন্যদিকে তার বন্ধুরাও তার টাকা ওড়ানোর জন্য বডি মেসেজ করার জন্য চলে যায়। পরদিন সকালবেলা সবার আগে সে স্যুট বুট পরে রেডি হয়ে থাকে এবং অপেক্ষা করতে থাকে কখন ওয়াং আসবে। কিছুক্ষণ পরে তার হোটেলে ওয়াং আসলে তার বাকি বন্ধুরা একটু অবাক হয়, কিন্তু যেহেতু অল্প কয়েকদিন পরেই তার বন্ধু মারা যাবে তাই তার বাকি বন্ধুরা তখন তাদের দুজনকে আলাদা সময় কাটানোর ব্যবস্থা করে দেয়। সে হোটেলের নিচে এসে অনেক দামি একটা গাড়ি ভাড়া করে তারা দুজন মিলে ঘুরতে বের হয়ে যায়। কিন্তু তার বন্ধুরা তখন মনে করে হয়তো ওয়াং ভুজুং ভাজুং বুঝিয়ে জিয়াওয়ের টাকা নষ্ট করে ফেলবে, তাই তারাও একটা ট্যাক্সি ভাড়া করে তাদেরকে ফলো করতে থাকে। ওয়াং জিয়াওকে নিয়ে সোজা একটা শপিং মলে চলে যায় এবং তাকে বলতে থাকে যে তোমার তো আরো স্টাইলিশ জামা কাপড় পরা উচিত। তখন জিয়াও ওয়াংকেও অনেক অনেক জামা কিনে দেয়। সে জামাগুলো একটা একটা করে বারবার ট্রায়াল দিতে থাকে। এভাবে তারা সারাদিন অনেক শপিং করে বের হয়। ওখান থেকে তারা সোজা তাদের স্কুলের উদ্দেশ্যে রওনা হয়, কেননা সেখানে তাদের জীবনের ছোট ছোট অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আর তাছাড়া জিয়াও ওয়াংকে প্রথমে এই স্কুলেই দেখেছিল, তাই তারা সেখানে যাওয়ার জন্য রওনা হয়। আর তার বন্ধুরাও তাদের পিছনে পিছনে যেতে থাকে। স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে তারা দুজন তাদের ছোটবেলার কথা মনে করতে থাকে। আর তখন ওখানে একজন টাকলা গুন্ডা এসে ওয়াং এর কাছে টাকা চায়। আসলে ওয়াং এর হাজবেন্ড মারা যাওয়ার আগে এই লোকটার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু সে টাকা ফেরত না দিয়েই মারা গিয়েছে। তাই সেই টাকার জন্য ওই লোকটি তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। জিয়াও তখন ওয়াং এর সামনে নিজেকে হিরো প্রমাণ করার জন্য লোকটাকে বাধা দিতে চায়। ততক্ষণে তার বন্ধুরাও ওখানে চলে আসে, কিন্তু তারা দূর থেকে লুকিয়ে লুকিয়ে এই সব ঘটনা দেখছিল। জিয়াও ওই লোকটাকে ভালোই ভালোই ওখান থেকে চলে যাওয়ার জন্য বলে, নাহলে সে কিন্তু তাকে উচিত শিক্ষা দিয়ে দিবে। লোকটি তখন হাসতে হাসতে বলে যে তুমি আমাকে উচিত শিক্ষা দিবে? আমার সাথে কত লোক আছে সেটা কি তুমি দেখেছো? জিয়াও বলে যে তাহলে তো তোমাকে অন্যভাবে সাইজ করতে হবে। লোকটি তখন জিজ্ঞেস করে কিভাবে সাইজ করবে। এই কথা বলার সাথে সাথে তারা দুজন ওখান থেকে 1 2 3 বলে জোরে দৌড় মেরে পালিয়ে যায়।
গুন্ডাগুলো তখন তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে আর তার বাকি বন্ধুরাও সেটা দেখার জন্য তাদের পেছনে পেছনে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পরে ওয়াং আলাদা রাস্তায় চলে যায় এবং জিয়াওর সাথে তার 3 বন্ধুর দেখা হয়ে যায়। কিছু পথ যাওয়ার পরে ওয়াং আর দৌড়াতে না পেরে সে তখন একটা গাছের উপরে উঠে পড়ে। তখন গুন্ডাগুলো গাছের নিচে দাঁড়িয়ে বলতে থাকে যে, দেখি কতক্ষণ তুমি উপরে থাকতে পারো, আমরা টাকা না নিয়ে নিচ থেকে কোথাও যাচ্ছি না। জিয়াও দূর থেকে এই দৃশ্য দেখে ওয়াংকে বাঁচানোর জন্য দূর থেকে দৌড়ে অনেক জোরে একটা কিক মারতে যায়, কিন্তু সে নিজেই তখন একা একাই রাস্তার উপরে পড়ে যায়। তখন গুন্ডাগুলো তাকে ধরে বেদম পিটানি দিতে থাকে। কিন্তু বন্ধুর এই বিপদে তো বাকি বন্ধুরা বসে থাকবে না। মার্শাল আর্ট জানা ডালি তখন উড়ে গিয়ে একটা কিক মেরে তার বন্ধুকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর তারা 4 বন্ধু তাদের সাথে মারামারি শুরু করে দেয়। শুরুতে তারা মার খেলেও পরে বরং তারা সেই গুন্ডাগুলোকে সাইজ করতে থাকে। ওয়াং গাছের উপর থেকে এই অবস্থা দেখে ইমার্জেন্সি 999 নাম্বারে পুলিশকে কল করে দেয়। ওখান থেকে বেঁচে তারা 5 জন রাতের বেলায় বসে আড্ডা দিতে থাকে। তবে কিছুক্ষণ পরে জিয়াও ফোন হাতে নিয়ে দেখে যে হসপিটাল থেকে তাকে অনেকবার কল করা হয়েছে, কিন্তু সে তখন ভয়ে আর কল রিসিভ করে না। অনেক রাত পর্যন্ত তারা সবাই মিলে আড্ডা দিতে থাকে আর এরপর ওয়াংকে তারা বাসায় পৌঁছে দিয়ে হোটেলে ফিরে আসে। তারা ছোটবেলায় যেখানে শপথ নিয়েছিল সকালবেলা তারা সেখানে যায় এবং তাদের লিখে রাখা চিরকুটগুলো সবার হাতে ধরিয়ে দেয়। জিয়াও তাদেরকে বলতে থাকে যে, ছোটবেলায় আমরা আমাদের ইচ্ছের কথাগুলো এখানে লিখে রেখেছিলাম, আমার কাছে এখন বাকি যে টাকাগুলো রয়েছে সেই টাকা দিয়ে তোরা 3 জন তোদের সেই স্বপ্ন পূরণ করে নিস। আসলে আজকেই তার জীবনের শেষ দিন ছিল, হয়তো 12টা বাজার সাথে সাথে সে মারা যাবে, তাই সেখানে তারা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে। এরপর সে যখন একটু অসুস্থ ফিল করে তারা সবাই তার বাড়িতে তাকে নিয়ে আসে, কেননা সে তার শেষ নিঃশ্বাস তার বাড়িতেই ত্যাগ করতে চায়। 12টা বাজার আগেই হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তার সমস্ত বন্ধুরা মনে করে যে এবার হয়তো সে মারা গিয়েছে, তাই একজন তার নাকের কাছে হাত নিয়ে দেখে যে সে নিঃশ্বাস নিচ্ছে কিনা। তারা কোনো সাড়া শব্দ না পেয়ে সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে আসে। আর এর পরদিন সে ঘুম থেকে উঠে বলে যে, আমি এখানে কেন, আমার তো কালকে মরে যাওয়ার কথা ছিল। তখন ডাক্তার তাকে বলে যে, আসলে অনেক বড় একটা ভুল হয়ে গেছে, কয়েকদিন ধরে আমাদের এমআরআই মেশিনে সবারই ব্রেন টিউমার দেখা যাচ্ছিল। সেদিন আপনাকে যে চেক আপ করেছিলাম সেটা ভুল হয়েছে, আসলে আপনার কখনোই ব্রেন টিউমার হয়নি। তখন ডাক্তার তাকে বলে যে, আপনি মেয়াদ উত্তীর্ণ আজেবাজে খাবার খাওয়ার কারণে আপনার ব্লাড সুগার বেড়ে গিয়েছিল, তাই সেদিন আপনি লিফটের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। এই কথা জানার পরে বেচারা তো কাঁদতে শুরু করে, কেননা সারা জীবন একটু একটু করে কিপটামি করে সে যে টাকা গুছিয়েছিল এই কয়েকদিনেই তো সে সমস্ত টাকা খরচ করে একদম ফকির হয়ে গেছে। সে তখন ডাক্তারকে উল্টা মারতে চায় এবং গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতে থাকে। এরপর সে দ্রুত করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়, কেননা সে বাকি 4 লাখ টাকা যেগুলো তার বন্ধুদেরকে ভাগ করে দিতে বলেছিল সেগুলো সে হোটেলে রেখে এসেছে। তবে একটা ব্রিজের উপরে আসার পরে তার বন্ধুরা তাকে বলে যে সেই টাকা হোটেলে নাই, সেই টাকা হোটেলে নাই, এটা আমাদের কাছেই রয়েছে। এই বলে টাকার ব্যাগটা তারা বের করে। জিয়াও তখন তাদের কাছ থেকে টাকার ব্যাগটা ফেরত চায়, কিন্তু তারা 3 জন মজা করে একজন আরেকজনের দিকে সেই ব্যাগটা ছুঁড়তে থাকে। তখন তাদের মধ্য থেকে একজন টাকার ব্যাগটা ক্যাচ